চারা লাগানো হয় এসটিপি মেথডে, কাজেই তোমার প্ল্যান্টস মে বি গ্রোন ইকুয়ালি অল ওভার দ্য ফিল্ড। হ্যাঁ, প্রত্যেকটা ফিল্ডের পুরাটাতেই তোমার প্ল্যান্টের পপুলেশন বা প্ল্যান্ট হাইট বলো এগুলো ইকুয়াল হয়ে থাকে। এটা বোঝা গেছে কিনা? ট্রান্স মেথড আর এসটিপি মেথড, এখানে তিনটা নোড, এখানে সাধারণত একটা নোড ইউজ করা হয়। এখানে সেট অনেক বেশি লাগে, যেহেতু 3-eyed বা 3-barded সেট ইউজ করা হয়, এখানে তোমার এসটিপি মেথডে কম লাগে। আর এখানে তোমার যদি হয় তোমার লেট প্লান্টিংটাকে কোনোভাবে রিকভার করা যায় না ট্রান্স মেথডে। এসটিপি মেথডে যেটা পসিবল, তোমার সিড বেডে অথবা পলিব্যাগে চারা আগে থেকে তৈরি করে নেওয়া হয়। হ্যাঁ, ফার্টিলাইজার ডোজ, হ্যাঁ, এখানে কাউ ডাং ইউজ করা হয় 10 টন পার হেক্টর, মাস্টার্ড অয়েল কেক 480 কেজি পার হেক্টর, ইউরিয়া 240 থেকে 260 কেজি পার হেক্টর, টিএসপি 130 থেকে 150 কেজি পার হেক্টর, এবং মিউরেট অফ পটাশ 60 থেকে 80। মাস্টার্ড অয়েল কেক বলো, কাউডাং বলো, এগুলো এবং টিএসপি এবং এমওপি এগুলো সব ফাইনাল ল্যান্ড প্রিপারেশনের সময় দেওয়া হয়। ইউরিয়া উইল বি অ্যাপ্লাইড at 2 equal installment. First half should be applied at budding stage during germination, and the second half should be applied to 2 months of budding. মানে জার্মিনেশনের 2 মাস পরে দেওয়া হয়, দিয়ে আর্থিং আপ করা শুরু হয়। আর্থিং আপ আমি পরে আসবো। আর্থিং আপ কি? আর্থিং আপ হচ্ছে তোমরা ফার্স্ট ইয়ারে তোমাদেরকে পড়ানো হয়েছে, আমরা চেষ্টা করছি পড়ানোর অনেক, আমি যে সেটা হলো যে আর্থিং আপ শিফটিং সয়েল তোমার গাছের গোড়ায় যে মাটি উঠে দেওয়া, এটাকে আর্থিং আপ বলা হয়। সেন্টার থেকে গোড়াতে উঠে দেওয়া, হ্যাঁ, সাধারণত সার দিয়ে আর্থিং আপ করানো হয়। তো এটা হলো সারের রিকোয়ারমেন্ট। এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, তোমাদের পরীক্ষাতে কিন্তু এটি দেওয়া হয় মাঝে মাঝেই। তোমার সেট সিলেকশন, তুমি কি ধরনের সেট সিলেক্ট করবা? তুমি প্ল্যান্টের এমনি এক জায়গা থেকে তুমি যদি কেটে দাও, তাহলে ইকুয়ালি তোমার প্ল্যান্ট ওইভাবে ভালো হবে না আর কি। যেমন তোমার গোড়া থেকে তুমি যদি নাও, আমরা কি দেখি আমাদের যখন বাড়িতে আমরা অনেক সময় আখ খাই না, খাওয়ার পরে মাথাটা ভেঙে রেখে দিই, হয়তো কলের পাড়ে কিংবা কোথাও দেখা যায়, অনেকের বাসায় আছে কিন্তু একটা দুটা ঝাড়, যেটাকে ক্লাম্প বলে। আচ্ছা, সুগার কেনের ক্ষেত্রে কিন্তু আমরা বলি ক্লাম্প মানে ঝাড়। আর রাইসের ক্ষেত্রে কি বলা হয়? রাইসের ক্ষেত্রে বলা হয় হিল। হ্যাঁ, এখন সুগার কেনের ক্ষেত্রে তোমার ইল কন্ট্রিবিউটিং কিছু ক্যারেক্টার আছে। ইল কন্ট্রিবিউটিং ক্যারেক্টারের মধ্যে তোমার আছে হলো নাম্বার অফ মিলেবল ক্যান পার ক্লাম্প, নাম্বার অফ ক্লাম্প, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল প্লান্ট ওয়েট, এগুলো তোমার ইল কন্ট্রিবিউটিং ক্যারেক্টারে। এফেক্টিভ টিলার, তারপরে নাম্বার অফ গ্রেনস পার পেনিকেল, 1000 সিড ওয়েট, এগুলো কিন্তু তোমার ইল কন্ট্রিবিউটিং ক্যারেক্টার। এখানে এরপর আসো সেট সিলেকশন। সেট সিলেকশন একটা ইম্পর্টেন্ট জিনিস, তুমি কি ধরনের সেটকে সিলেক্ট করবা। মাদার ক্রপ শুড বি 8 to 12 months old, but in case of ratoon crop it should be preferably be 6 to 8 months. আমাদের ক্রপটা যদি আমরা যদি সেটটাকে রেটুন ক্রপ থেকে নেই, হ্যাঁ, তাহলে 6 থেকে 8 মাসের চারা মানে গাছের এই সেট আমরা ইউজ করব। এবং মাদার ক্রপের ক্ষেত্রে তোমার মেইন ফিল্ডের ক্ষেত্রে, মেইন ক্রপের ক্ষেত্রে তোমার 8 থেকে 12 মাসের চারা নেওয়া যেতে পারে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপার 1/3 portion of each can should be selected for set because it contains less amount of sucrose, মানে এখানে চিনির পরিমাণ কম থাকে, which enhances germination. আবার এমন কোন সেট নেওয়া যাবে না যেটিতে তোমার বাডটা প্রমিনেন্ট হয়ে গেছে, তার মানে কি ওভার ম্যাচিউর হয়ে গেছে বা ফেটে বের হয়ে যাচ্ছে, মনে হবে যে এটা নিলে জার্মিনেট করবে তাড়াতাড়ি, আসলে বিষয়টি কিন্তু তা না। তাহলে গাছের বয়স একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এবং আরেকটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো তোমার কোন পোরশন থেকে তুমি নিচ্ছ। অবশ্যই 1/3 আপার পোরশন থেকে নিতে হবে। হ্যাঁ, মাদার ক্রপ শুড বি ফ্রি ফ্রম ডিজিজেস এন্ড ইনসেক্ট ইনফেস্টেশন। অবশ্যই তোমার হেলদি প্ল্যান্ট হতে হবে, তোমার ডিজিজ এবং ইনসেক্ট ইনফেস্টেশন থাকবে না।
Each set should be contain 2 or 3 eyes. Each set should be contain 2 to 3 eyes. মানে প্রত্যেক সেট আমরা যেটা আমরা ট্রান্সে দেব কমপক্ষে দুইটা চোখ বিশিষ্ট হবে এবং সাধারণত আমরা 3 আইজ সেট ইউজ করি যেটি তোমাদেরকে আগে দেখানো হয়েছে 3 আইড সেট 2 আইড সেট এন্ড 1 আইড সেট আমরা দেখাইছি না একটা ছবি হ্যাঁ তাহলে আমরা ট্রান্সে যখন প্লেস করব তখন 3 আইড সেট আমরা সাধারণত সিলেক্ট করব 3 আইড মানে 3 বার্ড যেখানে থাকবে তিনটা নোড থাকবে হ্যাঁ sprouted and rooted can should be avoided আমরা যদি অনেক সময় দেখি যে সুগার কেনের ক্ষেত্রে স্প্রাউটিং হয়ে গেছে দেখা যায় গাছ দাঁড়ায় আছে কিন্তু বার্ডটা ফেটে বের হয়ে গেছে এগুলো অ্যাভয়েড করব আবার অনেক সময় দেখা যায় যে এরিয়াল রুট বের হইছে তোমার নোড থেকে দেখা যাচ্ছে রুট বের হয়ে গেছে এগুলো আমরা অ্যাভয়েড করব হ্যাঁ কাট শুড বি মেড ইন বিটুইন নোডস মানে দুটো কোথায় কাটবো আমাদের টার্গেট কি আমরা তো নোড থেকে তোমার স্প্রাউটিং হবে তারপরে তোমার রুট বের হবে শুট বের হবে তাই না কাজে আমরা নোডটাকে হ্যাম্পার করব না ইন্টার নোডের মাঝে আমরা কাটবো দুইটা নোডের মাঝখানে অর্থাৎ ইন্টার নোডে কাটবো আমরা তাহলে কি হচ্ছে মাদার প্লান্টের বয়সটা কনসিডার করব এবং আপার 1/3 পোরশন থেকে নেব এবং মাদার প্লান্ট ডিজিজ এন্ড ইনসেক্ট ইনফেস্টেশন ফ্রি হবে each set should contain 2 or 3 eyes sprouted and rooted can should be avoided এবং কাট should be made in between node দুটো নোডের মাঝখানে আমরা কাটবো এটা বোঝা গেছে কিনা স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো স্যার আমরা জানি স্যার কলম করার ক্ষেত্রে ওই যে যদি সুক্রোজ বা শর্করা জমে তখন আপনার রুট জার্মিনেট করে তো এই ক্ষেত্রে আমরা লেয়ার সুক্রোজ কন্টিনিউ নিব কেন না এখানে তোমার ইয়েতে এটা কি সুক্রোজটাকে যখন কম থাকবে তোমার কোনটাতে বললা তুমি কলম গুটি কলম বা অন্য কিছু করার সময় আমরা জানি যে শর্করাটা যদি জমতে পারে সেখানে আপনার রুট জার্মিনেট করে তো শর্করা তো এটা তো তোমার সুক্রোজ চিনির পরিমাণ যেটা হ্যাঁ গ্লুকোজ ফ্রুক্টোজ হ্যাঁ সুক্রোজ যত বেশি হবে এটা হলো যে সুক্রোজের পরিমাণ যত বেশি হবে চিনি তো এটা হ্যাঁ ওটা স্টার্চ সুক্রোজের পরিমাণ যত বেশি হবে তোমার যে পার্টে তুমি যে আমরা যখন আখ খাই তখন কি মনে হয় কোনটাতে বেশি থাকে উপরের দিকে বেশি থাকে মিষ্টি না নিচের দিকে স্যার হ্যাঁ তার মানে মিষ্টি হ্যাঁ যেখানে তোমার মিষ্টি কম ওইখানে দেখবা তোমার বার্ড গুলা পার্মানেন্ট না বুঝতে পারছো স্যার জি স্যার আপার 1/3 পোরশনকে সিলেক্ট করা হয় তোমার নিচের দিকে আরো কিছু সমস্যা আছে দেখবা যে ক্যানে যদি ট্র্যাশ যদি থাকে ট্র্যাশ মানে তোমার ওই যে পাতাগুলো যদি লেগে থাকে দেখবা তোমার ওই পাতার ফাঁকের মধ্যে লেগে গেছে কি বলে বৃষ্টির পানি পড়ে আটকে আছে তখন দেখবা ওখানে বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম গ্রো করে হ্যাঁ এই জন্য সেট গুলোকে তোমার সিলেক্ট করা হয় ক্লিন কাল্টিভেশন যেগুলোতে করা হয় আর কি সেগুলো সেই ফিল্ড গুলোতে থেকে ঠিক আছে তবে এটি মনে রাখতে হবে যে তোমার সুক্রোজ অ্যাকুমুলেশন যত বেশি হবে তোমার জার্মিনেশনে তোমার সুগার কেনের ক্ষেত্রে হ্যাম্পার করবে এখন এটা ইম্পর্টেন্ট জিনিস তোমরা এটা ভালো করে পড়বা একটু ইন্টারকালচার অপারেশন অফ সুগার কেন অনেক সময় তোমাদেরকে কোশ্চেন দেওয়া হয় একটা বড় কোশ্চেন দেওয়া হয় এখান থেকে যে ডিসক্রাইব ডিফারেন্ট ইন্টারকালচারাল অপারেশন ইন সুগার কেন ফিল্ড হ্যাঁ তার মধ্যে প্রথম হচ্ছে একটা গ্যাপ ফিলিং বিশেষ করে যখন আমরা ওই ট্রান্সে অথবা ফ্ল্যাট মেথডে অথবা ফারো মেথডে সরাসরি আমরা সেট লাগাচ্ছি তখন অনেক সময় জার্মিনেশন ফেলিওর হয় তখন এই গ্যাপ ফিলিং করা হয় ঠিক আছে উইডিং আমরা কি জানি রিমুভাল অফ উইড ফ্রম দ্য ক্রপ ফিল্ড তাই না উইডিং এখন এই উইডিং করা আমরা জানি যে উইডিং কেন করি উইড কম্পিটিশন করে কিভাবে করে ও অ্যাবভ গ্রাউন্ড কম্পিটিশন করে আন্ডারগ্রাউন্ড কম্পিটিশন করে অ্যাবভ গ্রাউন্ড সোলার রেডিয়েশন এয়ার ইত্যাদির জন্য স্পেসের জন্য আর আন্ডারগ্রাউন্ড হচ্ছে ময়েশ্চার এন্ড নিউট্রিয়েন্টের জন্য তাই না এটাকে কম্পিটিশন কমানোর জন্য আমরা উইডিং করি এখন আসে আর্থিং আপ
তোমাদের কিন্তু অনেক সময় একটা কোশ্চেন ভাইভাতে অনেক সময় আমরা জিজ্ঞেস করি, আমরা যখনও থাকি কোন জায়গায়, যে বাংলাদেশে আর্দিং আপ করা হয়, প্র্যাকটিস করা হয় এরকম কয়েকটা ক্রপের নাম বলো। হ্যাঁ, তখন কিন্তু ওই যে আর্দিং সুগার ক্যান আসে, সুগার ক্যান আসে। ফিল ক্রপ যদি বলে তোমার মেইজ, মেইজের ক্ষেত্রে করা হয়। আবার যদি তোমার হর্টিকালচারাল ক্রপ যেমন আদা, হলুদ, হ্যাঁ, কচু, ট্যারো, এগুলো করা হয়। পটেটোতে করা হয়। টিপিক্যাল এক্সাম্পল হচ্ছে সুগার ক্যান, পটেটো। হ্যাঁ, এরপর সুগার ক্যানে কেন করা হয়? টু এনহ্যান্স টিলারিং এন্ড রুটিং, টু প্রোটেক্ট দ্য প্ল্যান্ট ফ্রম লজিং, হেলে পড়া রোধ করার জন্য, টু ফেসিলিটেট ইরিগেশন এন্ড ড্রেনেজ। আমরা যদি আর্দিং আপ করি তাহলে কি হয়, মাঝখান দিয়ে ড্রেন তৈরি হয়। হ্যাঁ, সেটা আমরা ইরিগেশন দিতে পারি। ইরিগেশন সাধারণত 2 থেকে 3টা ইরিগেশন দেওয়া হয় কমপক্ষে। ইটস ডিপেন্ড অন ময়েশ্চার স্ট্যাটাস অফ ফিল্ড। হ্যাঁ, তারপর আসলে ট্র্যাশিং, ট্র্যাশিং বা ডিট্র্যাশিং ও বলা হয়। ট্র্যাশিং বলতে সুগার ক্যান ফিল্ডের ক্ষেত্রে যে আমাদের যে পাতা, শুকনা পাতা থাকে, এগুলোকে রিমুভ করা। হ্যাঁ, এটা কেন করা হয়? টু অ্যাভয়েড ডিজিজ এন্ড পেস্ট হারবার। হারবার মানে আশ্রয়স্থল। তোমার ওই যে সুগার ক্যানের তো পাতার তো 2টা পার্ট পার্ট থাকে, একটা লিফ ব্লেড, একটা লিফ শীট। লিফ শীটটা করে কি, প্লান্টকে আবৃত করে রাখে। হ্যাঁ, ওইখানে যখন বৃষ্টির পাতা ড্রপ পড়বে তখন ওইটা স্যাঁতসেঁতে থাকে, ওই জায়গায় তোমার ফাঙ্গাস গ্রো করে, অথবা অনেক সময় ইনসেক্টের ডিম পারে, এবং খুব সুন্দর একটা জায়গা তাদের ডিম পাড়ার জন্য, যেহেতু বাইরের আবৃত করে রাখে। হ্যাঁ, টু অ্যাভয়েড স্প্রাউটিং বার্ডস। অনেক সময় ট্রাস্টে সরায় ফেলা হয় বার্ডকে স্প্রাউট করার, স্প্রাউটিং কে ইয়ে করার জন্য, অ্যাভয়েড করার জন্য। কারণ অনেক সময় বৃষ্টির পানি পড়লে ওর ভিতরে তো বার্ডটা থাকে, বার্ডটা করে কি স্প্রাউটিং হয় বা ফেটে যায়, বা অনেক সময় কুশি বেরোতে নেয়। হ্যাঁ, টু ফেসিলিটেট এয়ার মুভমেন্ট উইদিন দ্য ক্রপ ফিল্ড। তোমার যদি পরিষ্কার থাকে তাহলে ইজিলি তোমার এয়ার মুভমেন্ট হয়, সানলাইট প্রবেশ করতে পারে। সেক্ষেত্রে হয় কি, তোমার সুগার ক্যানের রংটা সুন্দর হয়, গাছের রং। হ্যাঁ, অনেক সময় আমরা বিশেষ করে চুইং ভ্যারাইটির ক্ষেত্রে, আমি ছবি দেখাবো তোমাদের পরে, ক্রপ ক্লিন কাল্টিভেশনটাকে খুবই এমফেসিস দেওয়া হয়। কারণ আমরা যখন ক্যান কিনি, ইন্ডিভিজুয়াল ক্যান, তখন কিন্তু আমরা কালার দেখে সাধারণত কিনি, যেটা একটু ঝকঝকা, বা মুখে অনেক সময় দাঁত দিয়ে ইয়ে করা হয়। অনেক সময় আমরা ক্রাশ করে নেই, ছোট ছোট ক্রাশার যেগুলো আছে, ক্যান ক্রাশার। তারপর আসলে র্যাপিং। হ্যাঁ, র্যাপিং অথবা টাইং বলে এটা। টাইং বলতে 2টা ক্লামকে একসঙ্গে বেঁধে দেওয়া, এটাকে র্যাপিং বলে বা টাইং বলে। র্যাপিং হচ্ছে গোড়া, অনেক সময় দেখা যায় একটা ক্লামকে তোমার পাতাগুলো দিয়ে মোড়ায় দেওয়া হয়েছে আর কি, যাতে হেলে না পড়ে। আবার 2টা পাশাপাশি ক্লামকে অনেক সময় ক্রস বাইন্ডিং দিয়ে দেওয়া হয়, হ্যাঁ, যাতে হেলে না পড়ে। টু প্রিভেন্ট লজিং, টু ইট প্রোটেক্টস দ্য ক্যানস ফ্রম অ্যাটাক অফ জ্যাকেল অ্যান্ড ওয়াইল্ড পিগ। অর্থাৎ সেই ইয়ের ক্ষেত্রে কিন্তু একটা বড় শত্রু হচ্ছে তোমার শেয়াল। তো সেক্ষেত্রে প্রোটেক্ট করার জন্য মোড়ায় দেওয়া হয় গোড়াটাকে, অনেক সময় পাতা দিয়ে মোড়ায় দেওয়া হয়। ওয়াইল্ড পিগ বা বন্য শূকর যেটা বলে, এটা কিন্তু সুগার ক্যান ফিল্ডে অ্যাটাক করে। ইট প্রিভেন্টস স্প্লিটিং ইন্টারনোডস ডিউ টু স্কর্চিং সানলাইট। অনেক সময় প্রখর রোদ্রে তোমার ক্যান কিন্তু স্প্লিটিং হয়ে যায়, ফেটে যায়, সেটাকে প্রোটেক্ট করার জন্য করা হয়। টু ফেসিলিটেট দ্য মুভমেন্ট ইনসাইড দ্য ফিল্ড। সুগার ক্যান ক্ষেত্রে, ফিল্ডের ক্ষেত্রে একটা বড় প্রবলেম হচ্ছে তোমার অনেকটা রিক্সি, যদি কেউ হুড়মুড় করে রওনা দেয় আর কি ফিল্ডের ভিতর দিয়ে। সাধারণত ফার্মারটা করে কি, দেখবা যে ওই যে ফুল হাতা শার্ট পরে যখন কাজ করে, ফুল হাতা শার্ট পরে নেয়, কারণ হচ্ছে শরীরের সঙ্গে কোথাও পাতা ঘষা লাগলে কেটে যায়। আবার অনেক সময় যখন মুভ করে তখন 2 হাত উপরে উঠে নেয়, মানে চোখের সামনে ধরে মুভ করে, যাতে সরাসরি চোখে না লাগে আর কি। হ্যাঁ, কাজে এগুলো তোমার কিছু ইন্টারকালচারাল অপারেশন আছে যেটা। তারপরে প্রপিং একটা কথা আছে, প্রপিং। প্রপিং হচ্ছে, বলো প্লিজ। স্যার, র্যাপিং কি শুধু গোড়ার দিকে করা হয় নাকি মানে মাথার দিকে, মানে এটা মাথা দিয়েও করা হয়, বুঝি নাই মাথা আসলে। দিয়েও করা হয় অনেক সময়। হ্যাঁ, মাথাতে তো করা হয়। আবার তোমার টাইং বলতে কি, 2টা তোমার ওই 2টা ক্লামকে একসঙ্গে বেঁধে দেওয়া হয়। 2টা তো 2 রোতে আছে, তাই না? জি স্যার। এই পাশাপাশি 2টা রোর তোমার এই মাথা 2টা একসঙ্গে বেঁধে দেওয়া হয়। ও আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে। আর একটা আছে প্রপিং। প্রপিং বলে বাংলা হলো, এটাকে বলে হ্যাজ দেওয়া বলে অনেক সময়।
অনেক সময় দেখবো যে আমাদের হোমস্টেড গার্ডেনিং যারা আমরা করি, বাড়িতে হয়তো কয়টা ক্ল্যাম্প লাগাইছি আমরা, ওই পড়ে যাচ্ছে, তখন ওই বাঁশ দিয়ে খুঁটি দিয়ে ইয়ে দেওয়া হয় আর কি, সাপোর্ট দেওয়া হয়, এটাকে বলা হয় প্রপিং, ঠ্যাস দেওয়া বলে অনেক সময়। আর একটা ইম্পর্টেন্ট প্র্যাকটিস হলো যেটা হচ্ছে রিমুভাল অফ ওয়াটার শুট। ওয়াটার শুট আমি পরে, এটা দেখো তোমরা, ওয়াটার শুট। ওয়াটার শুট হচ্ছে ওয়াটার শুট অফ সুগার ক্যান আর লেট ফ্রম water shoots in sugarcane are laid from tillers or side shoots which are robust and fast growing। এগুলো খুব হেলদি হবে এবং খুব কুইক গ্রোয়িং হয়। এগুলো হচ্ছে কি তোমার সুগার ক্যান ফিল্ডে তুমি যদি আর্দিং আপ ঠিক মতো না হয় তখন সাধারণত দেখা যায় কি সাইড থেকে শুটিং হয় একটা ক্লাম্পের, এবং এগুলো লেট শুটিং। এগুলো কিন্তু ফাইনালি তোমার ম্যাচিউর স্টেজে যায় না, মরে যায়, কিংবা হয়তো 3 মাস 4 মাস পরে দেখা যাচ্ছে যে হেলে পড়ে যায়। হ্যাঁ, এগুলোকে বলা হয় ওয়াটার শুট। কি জন্য ওয়াটার শুট বলা হয়? এটা তোমার পানির পরিমাণ বেশি থাকে এবং চিনির পরিমাণ খুবই কম থাকে। They originated mainly due to plentiful supply of water and inadequate earthing up and late fertilization. তাহলে ফার্টিলাইজেশন যদি দেরিতে হয়, তোমার পানির পরিমাণ পর্যাপ্ত থাকলেও এবং আর্থিং আপ যদি ঠিক মতো না হয়, তখন তোমার এক্ষেত্রে ওয়াটার শুট বের হয়। This water should contain a lot of water and less sucrose and more of reducing sugars. Water shoots affect the growth of adjacent stalk. এটা তোমার যে স্টকটা থাকে বা মেইন যে ক্লাম্প থাকে, ক্লাম্পের যে মিলেবল ক্যান থাকে, এগুলোর তোমার গ্রোথকে হ্যাম্পার করে। কারণ এটা কি করে? খাবারের জন্য কম্পিটিশন করে। তোমার মিলেবল ক্যান মানে মিলেবল ক্যান বলতে মারাইযোগ্য ক্যান, অর্থাৎ যেটা আমরা চিবিয়ে খাই বা গুড় করি অথবা মিলে দেই, এটাকে মিলেবল ক্যান বলে, এবং এটাকে হ্যাম্পার করে, এটার খাবারে ভাগ বসায়, তাই না? দে হারবার ইনসেক্ট পেস্ট, এটা ইনসেক্ট পেস্টের আশ্রয়স্থল হিসেবে কাজ করে। When they are harvested, lead to reduced juice quality and affect sugar recoveries. Therefore, water should are removed. Water should remove kora joruri, removed as and when they arises. The water should can be used as cattle feed. এটা cattle feed বা গোখাদ্য হিসেবে ইউজ করা হয়। তাহলে ওয়াটার শুটটা কি? ওয়াটার শুট হচ্ছে যে তো ক্লাম্প থেকে তোমার শেষের দিকে কতগুলো শুট বের হয়, এগুলোকে বলা হয় ওয়াটার শুট। এটাতে চিনির পরিমাণ কম থাকে, তোমার পানির পরিমাণ বেশি থাকে। এটা সাধারণত হয় কি জন্য? যে তোমার আর্থিং আপ যদি ঠিক মতো না হয়, তুমি জমিতে সার যদি দেরিতে দাও, অথবা পানির পরিমাণ পর্যাপ্ত পানি থাকলে সার দেরিতে দিলে, আর্থিং আপ দেরিতে করলে বা পর্যাপ্ত আর্থিং আপ না করলে, তখন এই সমস্যাগুলো হয়। এটা যে মেইন যে মিলেবল ক্যান আছে, এটার সঙ্গে কম্পিটিশন করে এবং এটা তোমার তার গ্রোথকে হ্যাম্পার করে, এবং অনেক সময় এটা ইনসেক্ট পেস্টের একটা আশ্রয়স্থল হিসেবে কাজ করে। কাজে এটা তোমার রিমুভ করাটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা পজিটিভ ইয়ে হচ্ছে এটা গোখাদ্য হিসেবে ইউজ করা যায়, যেহেতু এগুলো ছোট থাকে এবং ওয়াটারি। হ্যাঁ, বোঝা গেছে ওয়াটার শুট কি জিনিস? এখন আছে হারভেস্টিং। আমরা কখন সুগার ক্যান হারভেস্ট করব বা ম্যাচুরিটি সিম্পটম অফ সুগার ক্যান। Maturity symptom of sugarcane may be determined by refractometer. তোমরা নাম শুনে থাকবে রিফ্র্যাক্টোমিটার। হ্যাঁ, রিফ্র্যাক্টোমিটার হচ্ছে একটা যন্ত্র, এটাকে হ্যান্ড রিফ্র্যাক্টোমিটার বলা হয়। এটা আমি ছবি দেখাবো পরে। এইটা কি কিছুই না, একটা প্রিজম থাকে এবং উপরে একটা ঢাকনা থাকে, একটা আইপিস থাকে। জাস্ট সাধারণত ক্যানের ক্ষেত্রে করা হয় কি 3 জায়গা থেকে তোমার ইয়ে নেওয়া হয়, জুসটা কালেক্ট করা হয়। এটা আমরা দেখছি না, আমরা যারা চাল কিনতে যাই দেখি চালের বস্তার মধ্যে কিছু ডিভাইস আছে। আমরা দেখছি নব, তোমরা 1-2 তে যখন ছিলা তখন দেখছো যে ওই স্যাম্পলিং, সিট স্যাম্পলিং দেখছো না, নব টাইপ ট্রায়ার। হ্যাঁ, এরকম তোমরা কিছু ইয়ে দেখছো, নব অর্থাৎ গুতা দিলে তোমার ইয়ে বের হয়, চাল চলে আসে বস্তার ভিতর থেকে। সুগার ক্যানের ক্ষেত্রে এরকম কিছু ডিভাইস আছে ছোট, তোমার যদি উন্ড করো তাহলে জুসটা চলে আসে। ওই জুসটা জাস্ট প্রিজমের উপরে নিয়ে চোখ দিয়ে তাকালেই দেখা যায় ব্রিক্স কত। ব্রিক্স, the percent bricks of mature can is 22
20 to 22% and about 80 থেকে 90% in sucrose. তাহলে যদি আমার ব্রিক্স পার্সেন্টকে কাউন্ট করে এটা করা যেতে পারে, মেজার করে। অথবা কিছু ভিজুয়াল ইয়ে আছে, যদি দেখা যায় যে ফ্লাওয়ারিং শুরু হয়েছে এমন অবস্থা, আপার লিপস স্টার্ট ড্রাইং এন্ড ড্রপি, উপরের লিপগুলা তোমার শুকিয়ে যাচ্ছে এবং ড্রপি বা হেলে পড়তেছে, অন দ্য বেসিস অফ টাইম প্ল্যান্টস বিকাম রেডি ফর হারভেস্ট আফটার 10 to 12 months, 10-12 মাস পরেই তোমার হারভেস্ট করা যেতে পারে, এটা তোমার প্লান্টিং থেকে বা সোয়িং থেকে। গ্রোথ অফ দ্য প্ল্যান্টস ইজ স্টপড এন্ড টপ ইন্টারনোডস বিকাম শর্টার। উপরের দিকে ইন্টারনোড গুলো যখন ছোট হয়ে আসবে, দেখবা যে ছোট ছোট ইন্টারনোড হয়েছে। হ্যাঁ, স্ট্রিপিং উইথ নাইফ ইজ প্রডিউস মেটালিক সাউন্ড। ফুসফুস ক্যান্সার মহামারী আকার ধারণ করে, যা আজ পর্যন্ত চলে এসেছে। চলুন ধূমপানের সাথে ক্যান্সারের সম্পর্কে মতবাদ এটা মিউট করে নাও, সেটি সম্পর্কে জেনে আসা যাক। অনেক কাল আগের কথা, 1950 সালের দিকে রিচার্ড ডল নামের একজন ব্রিটিশ বিজ্ঞানী মেডিকেল জার্নালে একটি গবেষণাপত্র প্রকাশ করেন। সেখানে তিনি ধূমপান ও ক্যান্সারের সম্পর্কে লেখেন। এটা কার? এটা মিউট করো প্লিজ। স্যার আইডি 171। আইডি 171 প্লিজ মিউট করো। সব তো একসঙ্গে চললে মুশকিল। তাহলে আমি যেটি বলতেছিলাম যে আমরা কখন এটাকে বুঝবো যে একটা হলো যে সিঙ্গেলি দেখে তোমার রিফ্লেক্টোমিটার দিয়ে যদি তোমার ব্রিক্স পার্সেন্ট বেশি হয়, এটি একটি। তারপরে উপরের পাতাগুলো শুকিয়ে যাবে এবং ড্রপি হবে। হ্যাঁ, সাধারণত লাগানোর 10 থেকে 12 মাস পরে এটা ম্যাচিউর হয়। ইন্টারনোড গুলা, উপরের ইন্টারনোড গুলো ছোট হয়ে আসবে। আবার চাকু দিয়ে যদি আমরা সাউন্ড করি তাহলে আমরা মেটালিক সাউন্ড পাবো একটা। কিছু দিয়ে লিপস বিকাম শর্টার অ্যান্ড ইয়েলোইশ, স্টেম বিকাম স্লাইটলি ইয়েলো, স্টেম গুলা একটু হলুদাভ হবে। প্লান্টস বিকাম রেডি ফর হারভেস্ট বিফোর ফর্মেশন অফ ইনফ্লোরেসেন্স, যেটি আমি প্রথমে বলছিলাম। অনেক সময় ইনফ্লোরেসেন্স বের হওয়া শুরু হয়েছে বা হবে বোঝা যাচ্ছে, তখন এটা ম্যাচিউর। অ্যাডভান্টেজিয়াস রুট, হ্যাঁ, অ্যাডভান্টেজিয়াস রুট তোমার ডেভেলপ ফ্রম দ্য লোয়ার নোড থেকে অ্যাডভান্টেজিয়াস রুট বের হবে। বার্ডস উইল বি প্রমিনেন্ট, বার্ড গুলা এমন দেখা যাবে যে উপরের দিকে ফুলে গেছে আর কি, কিছুদিন পরে হয়তো স্প্রাউটিং হবে, এরকম বার্ড গুলাকে প্রমিনেন্ট দেখা যাবে। তাহলে হারভেস্টিং আমরা কখন করব বা ম্যাচুরিটি সিম্পটম অফ সুগার কেন? একটা হলো লাগানোর 10-12 মাস পরে, এটা একটা উপরের দিকে পাতাগুলো শুকিয়ে যাবে এবং ড্রপি হবে। কোনো কিছুতে আঘাত করলে মেটালিক সাউন্ড পাওয়া যাবে, ব্রিক্স বেশি হবে, অর্থাৎ সাধারণত 16 থেকে 20 এরকম 16-র উপরে চলে যায়। হ্যাঁ, তারপরে তোমার বার্ড গুলা প্রমিনেন্ট হবে, উপরের দিকের যে ইন্টারনোড গুলো আছে এগুলো ছোট হয়ে আসবে। এগুলো হচ্ছে তোমার ম্যাচুরিটি সিম্পটম অফ সুগার কেন। এখন রেটুনিং, আমরা প্রথম দিন একটু রেটুন বলছিলাম, কে যেন একটু কোয়ারি করছিল রেটুন কি জিনিস বা রেটুনিং। আফটার হারভেস্টিং দ্য মেইন ক্রপ, the stubble are allowed to grow, and thus a second and sometimes a third crop is raised from the stubbles. This is known as ratoon crop. অর্থাৎ তুমি প্রথমবার কি করলা, তুমি এসটিপি মেথডে বলো আর ট্রান্স মেথডে তুমি ক্যান লাগানোর পরে 10 থেকে 12 মাস বা 14 মাস পরে তুমি এটা হারভেস্ট করে নিলা। হারভেস্ট করে নিয়ে এখানে করা হয় কি, হারভেস্ট করার পরে তোমার জমিটাকে যে ময়লা আবর্জনা আছে এগুলো অনেক সময় পুড়ে দেওয়া হয়। হ্যাঁ, উপরের দিকে যে পুড়ে দিলে কি হয়, তোমার একদিকে আগাছা যেমন নিধন হয়, অন্যদিকে ইনসেক্টের অথবা মাইক্রো অর্গানিজমের যদি কোনো ইয়ে থাকে, ডিম থাকে অথবা স্ক্লেরোসিয়াম থাকে অথবা এই জাতীয় যেগুলোতে প্রোপাগেট করতে পারে, সেগুলো নষ্ট হয়ে যায়। তখন এটাকে করা হয় কি, শেভিং বলে। শেভিং বলতে বা কোদাল দিয়ে হোক বা অন্য কোনো ডিভাইস দিয়ে হোক, উপরের পার্টটা সুন্দর করে কেটে দেওয়া হয়। কেটে দিলে হালকা ইরিগেশন দিলে দেখা যাচ্ছে যে তখন তোমার কুশি গজায় এখান থেকে। এটাই হলো রেটুন, এবং তখন এটাকে ফার্টিলাইজার দিয়ে ম্যানেজমেন্ট করা হয়। হ্যাঁ, এটি ওই যে আমি গত ক্লাসে বলছিলাম মনে হয় যে মরিশাস, সেটা হলো যে তোমার মেইন ক্রপ তুমি লাগাইলা, আমরা কি লাগাচ্ছি, এসটিপি মেথডে লাগাচ্ছি অথবা ট্রান্স মেথডে লাগাচ্ছি অথবা ফ্ল্যাট মেথডে লাগাচ্ছি।
লাগানোর পরে আমরা হারভেস্ট করি কত? সুগার ক্যান 12 থেকে 14 মাসে তোমার ম্যাচিউর হয়। হারভেস্ট করে নিলাম, করে নেওয়ার পরে মেইন ফিল্ডে কি থাকলো? ওই ক্লাম্পের গুঁড়িগুলো থাকলো, তাই না? আর সাথে হয়তো আবর্জনা থাকে। তখন করা হয় কি, জমিতে অনেক সময় আগুন দিয়ে হালকা পুড়ে দেওয়া হয়। তোমরা দেখবে অনেক সময় যেখানে যেখানে রেটুন থাকে, বিশেষ করে লালপুর, কুষ্টিয়া, ঈশ্বরদী, পাবনা সুগার মিলের আশেপাশে দেখবা যে রেটুন ক্রপ। হ্যাঁ, তখন কি কি জন্য করা হয় এটা? যে যে হারবর বা ইনসেক্ট পেস্টের যে যদি আশ্রয়স্থল থাকে সেটাকে নষ্ট হয়, তখন এটাকে শেভিং করে দেওয়া হয়, বা কোদাল দিয়ে বা অন্য কোনো ডিভাইস দিয়ে উপরের যেগুলো ক্যানের যে পার্টটা থাকে ওটাকে সুন্দর করে পরিষ্কার করে দেওয়া হয়। দিলে হয় কি, তখন এখান থেকে জার্মিনেট করে, ময়েশ্চার যদি থাকে বা ইরিগেশন দেওয়া হয়, রেটুন ক্রপ এখান থেকে জন্মায়। তবে কোনো কোনো দেশে 3টে 4টে 5টা পর্যন্ত রেটুন ইয়ে করা হয়, নেওয়া হয়। এটার সুবিধা হলো আছে যে মেইন ফিল্ড আমরা দেখছিলাম কি 1 হেক্টর জমিতে তোমার 100 পরিমাণ লেবার লাগে যদি ট্রান্স করতে যায় বা লাগাইতে। এখানে কিন্তু এই কষ্টটা নাই, ঠিক আছে? সেটের কষ্টটা নাই। সেট আমরা কি দেখলাম যে 4 থেকে 6 টন বা 5 থেকে 6 টন তোমার ইয়ে লাগে, সেট লাগে। এই সেটটি লাগতেছে না। তারপরে প্রিপারেটরি টিলেজ যেটা আমরা বলি, প্রিপারেটরি টিলেজ কোনটা? প্রথম যে জমি তৈরি করা হয় যখন ফসল লাগানোর আগে, এটাকে বলা হয় প্রিপারেটরি টিলেজ। এটার এখানে প্রয়োজন হচ্ছে না, এগুলো তো সেভ হয়ে যাচ্ছে। আর্থিং আপ ইজ নট ইউজুয়ালি রিকোয়ার্ড, অনেক সময় লাগে না, কারণ হচ্ছে কি আগের বারের যে আর্থিং আপ থাকে ওটা ওইটাই কাজ দেয়, অনেক সময় লাগে। লেবার কস্ট লোয়ার, ইরিগেশন রিকোয়ারমেন্ট ইজ মিনিমাম। তাহলে দেখো অ্যাডভান্টেজ কি, সেটস আর নট রিকোয়ার্ড, দেয়ারফর কস্ট অফ প্রোডাকশন ইজ লার্জলি রিডিউসড। তারপরে জমিতে তোমার ইয়ে করতে ট্রান্স করা লাগতেছে না। প্রিপারেটরি টিলেজ ইজ নট নিডেড, আর্থিং আপ ইজ নট ইউজুয়ালি রিকোয়ার্ড, লেবার কস্ট লো, ইরিগেশন রিকোয়ারমেন্ট ইজ মিনিমাম। হারভেস্টিং টাইম অফ সুগার ক্যান, এটা তোমার এইটার ক্ষেত্রে এটা নরমাল একটা যে হারভেস্টিং টাইম ডিপেন্ডিং অন তোমার প্লান্টিং টাইম 10 থেকে 12 মাস লাগে। কারণ তুমি মার্চে যা লাগাইতে পারো, হ্যাঁ, অক্টোবরেও লাগায়, অথবা আগস্ট থেকে আর্লি স্টেজে আগস্টে লাগানো হয়, ডিপেন্ডিং অন তোমার প্লান্টিং টাইম। হ্যাঁ, এভারেজ ইল্ড তোমার 45 থেকে 55, কিন্তু এসটিপি মেথডে অনেক বেশি হয়, ঠিক আছে? তো সুগার ক্যান থেকে এখন আমরা সুগার ক্যান থেকে যেগুলো আমরা প্রথম থেকে দেখলাম যে সুগার ক্যানের বাংলাদেশের সমস্যা কি, হ্যাঁ, বা পসিবিলিটিস কতটুকু আছে, তারপরে তোমার ক্লাইমেটিক রিকোয়ারমেন্ট কি, লাগানো কখন হয়, হ্যাঁ, আমাদের বিভিন্ন ধরনের মেথড আছে, প্লান্টিং মেটেরিয়াল কি বিভিন্ন ধরনের আমরা বলছি, হ্যাঁ, তারপরে প্লান্টিং মেথড আছে বিভিন্ন ধরনের মেথড। তার মেথড গুলোর মধ্যে ট্রান্স মেথড এবং এসটিপি মেথড, এই দুটি ভালো করে পড়তে হবে, এবং এই দুটার সুবিধা এবং অসুবিধা কি, হ্যাঁ, অনেক সময়। তারপরে সেট সিলেকশনের ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া আমরা ফলো করব, কি কি ইন্টারকালচারাল অপারেশন তোমার করা হয় তো সুগার ক্যানের ক্ষেত্রে, সুগার ক্যান ফিল্ডের ক্ষেত্রে, এবং তারপরে তোমার ম্যাচুরিটি সিমটমটা কি, হ্যাঁ, রাইট ডাউন। অনেক সময় বেশ কয়েকটা ক্রপের একসঙ্গে তোমাদের একটা কম্বাইন কোশ্চেন দেওয়া হয় যে 3-4টা ক্রপের তোমার প্লান্টিং টাইম, হারভেস্টিং টাইম, তারপরে সিড রেট, হ্যাঁ, এগুলো দেওয়া হয় আর কি, সিড রেট, ইল্ড। তখন এই জিনিসগুলো কিন্তু তোমাদের একটা ছক করে তোমরা পড়ে নেবে। স্যার সুগার ক্যান ছাড়া আর অন্য ক্রপসের রেটনিং করা যায় না? সুগার ক্যান ছাড়া যেমন রাইসের কিন্তু কোনো কোনো ভ্যারাইটি রেটনিং হয়, হ্যাঁ, তবে ইল্ড কমে যায়। এটার ক্ষেত্রেও কিন্তু তোমার ইল্ড রিলেটিভলি কম হয় সুগার ক্যান ক্ষেত্রে, কিন্তু তোমার যদি সার্বিক দিক চিন্তা করো, তোমার ইল্ড কম হলেও এখানে আবার কিন্তু রেটুনে আবার ইয়া বেশি হয়, রিকভারি বেশি হয়। তোমার চিনির পরিমাণ বেশি পাওয়া যায় পার ইউনিট ক্যানে। এগুলো আর কি প্রমাণিত, এগুলো বিএসআরআই তে যারা কাজ করছে, হ্যাঁ, তারা রেটুনে সুগার ক্যান, আমি রিসেন্ট একটা পেপার ইয়ে করলাম আর কি, রিভিউ করলাম, হাজি দানেশ থেকে পাঠাইছিল, ক্যানের উপর আর কি, রেটুন ক্যানের উপর কম্পারেটিভ ইয়ে করছে, রেটুন ক্যান এবং তোমার প্লান্টিং ক্যান,
হ্যাঁ, দুটার কম্পারেটিভ পেপারটাতে দেওয়া আছে যে দুটার কম্পারেটিভ স্টেটমেন্ট দিচ্ছে আর কি, অর্থাৎ লাগাইছে দুটা। হ্যাঁ, দেখা যাচ্ছে যে ইল্ড এটাতে বেশি হচ্ছে, আমি দেখলাম, ওটা আমি রিভিউ করে পাঠাইছি এক্সেপ্ট পেপার। ওটা কার আমি জানি না, সর্দির কারো হবে। গুড় ভালো হয় তো, দেখা যাচ্ছে ইয়ের বেশি পরিমাণ, চিনির পরিমাণ এখানে বেশি তারা পাইছে। বেশি থাকে। তারপরে ক্যান প্লান্টেশনের ক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে ট্রান্সের যে মাপযোগ, এটা তোমাদের প্র্যাকটিক্যালেও কিন্তু দেখানো হবে। হ্যাঁ, একটা হাতে কলমে করানো হবে যে ট্রান্সের, আমি বলছিলাম যে ট্রান্স মেথডের গভীরতা কত, 30 থেকে 35 সেন্টিমিটার। হ্যাঁ, তারপরে আপার পোর্শনের স্পেস যেটা 30 থেকে 35, এবং লোয়ার দিকে 25 থেকে 30 সেন্টিমিটার, এবং 5 থেকে 7 সেন্টিমিটার ঝুরঝুরা করা হয়, তার মধ্যে তোমার প্লেস করা হয়। এবং তোমাদের প্র্যাকটিক্যালি একটা কোশ্চেন দেওয়া হয় যে ওই যে সেট প্লেসমেন্ট, প্র্যাকটিক্যালের কোশ্চেন যদিও এটা, তোমার সেট প্লেসমেন্টের বিভিন্ন যে মেথড আছে, সিঙ্গেল মেথড, এন্ড টু এন্ড মেথড, প্যারালাল মেথড, 1.5 মেথড, এগুলো ছবি সহ দেওয়া হয় আর কি। প্র্যাকটিক্যালি তোমাদের আবারও করানো হবে, হ্যাঁ, যারা প্র্যাকটিক্যাল জেনিক হাতে কলমে। তো এখান থেকে রেটুন, অনেক সময় রেটুন ক্রপ হিসেবে তোমার ইয়ে দেওয়া হয়, শর্ট নোট দেওয়া হয় পরীক্ষাতে। Write down the short note on retuning of sugarcane by STP method of sugarcane. বুঝতে পারছো কোথা থেকে কি কোশ্চেন দেয়? আমি কিন্তু মোটামুটি একটু টাচ করার চেষ্টা করলাম যে রেটুনিং অফ সুগারকেন, রাইট ডাউন দ্য STP মেথড অফ সুগারকেন বা STP মেথডস অফ সুগারকেন, মেথড অফ সুগারকেন দিয়ে তোমার শর্ট নোট থাকে। তোমাদের কোশ্চেনের লাস্ট একটা থাকে না শর্ট নোট, 4টা কোশ্চেন অ্যান্সার করতে হয়, 10 নাম্বার মনে হয়, 2.5 নাম্বার করে। তো সেক্ষেত্রে এইটুকু লিখতে হবে রেটুন কি জিনিস, রেটুনের অ্যাডভান্টেজ কি। হ্যাঁ, এখন সুগার ক্যানের ক্ষেত্রে এখন আমরা যেটা বলছিলাম যে সুগার ক্যান আমাদের দেশে কি জন্য ফার্মার ডিসকারেজ হচ্ছে, এটা হলো একটা লং ডিউরেশন ক্রপ, এবং এটা দেখা যাচ্ছে যে শর্ট ডিউরেশন ক্রপ দ্বারা রিপ্লেসড হয়ে যাচ্ছে। কি কি সেগুলো? একটা হলো ভেজিটেবল হতে পারে, মেইজ হতে পারে, কিন্তু সুগার ক্যানকে টিকে রাখার জন্য এখন একমাত্র ভরসা হচ্ছে সেটা হলো তোমার ইন্টারক্রপ। ইন্টারক্রপ কোনটা? 2টা রোর মাঝখানে যে ক্রপটি করা হয় ইন্টারক্রপ। সুগার ক্যানের ক্ষেত্রে দেখা গেছে যে 2টা-3টা পর্যন্ত ইন্টারক্রপ করা হয়। ঠিক আছে, মনে করো মুগ বিন করলো, তারপর আরেকটা ক্রপ করলো, তারপর আবার গ্রিন মেরিং ক্রপ ইনকর্পোরেট করে দেওয়া হয়। আমি কিছু ছবি দেখাবো তোমরা। এটা কিন্তু ক্যান অমৃত, আমরা একটা ক্যান বলছিলাম না, BSRA Act 41। হ্যাঁ, এই যে ক্লিন কাল্টিভেশন, ডিট্রাশিং, এটাকে ট্রাশিং বা ডিট্রাশিং বলো। এই যে দেখা যাচ্ছে কিনা ছবি? জি স্যার। দেখো কত সুন্দর। এবং এই যে আর্থিং আপ করে দিছে, মাঝে কিন্তু ড্রেন তৈরি হয়ে গেছে। এই ড্রেন করতেছে কি, তোমাদের যেটা বলতেছিলাম যে আর্থিং আপ সুবিধা হলো একদিকে যেমন রুট অ্যাঙ্করেজ, রুটের যে অ্যাঙ্করেজ হয় আবার লজিং হয় না, অন্যদিকে একটা তোমার ড্রেন তৈরি হয় যেটা দিয়ে ইরিগেশনের সুবিধা হয় এবং মুভমেন্টের সুবিধা হয়। তোমরা দেখো দুই সাইডের কিন্তু আখের পাতাগুলো হেলে আসছে, এটা কিন্তু সরাসরি একদম যদি মুভ করে তাহলে কিন্তু যে কোনো সময় চোখে লেগে যেতে পারে। কাজেই মুভ করার সময় হাতটাকে 2 চোখের উপরে নিয়ে নেওয়া হয়, হ্যাঁ, আর এইভাবে ধরে মুভ করে। এখন এই যে দেখো, এটা না, এটা হলো রং বিলাস, BSRA Act 42, যেটা কালার দেখো সুন্দর। হ্যাঁ, তাহলে এই সানলাইটটা যদি প্রবেশ করে তাহলে তোমার রংটা সুন্দর হয়। এবং অনেক সময় ডাইরেক্ট সানলাইটে আবার স্কর্চিং হয়, অনেক সময় ফেটে যায়, এটা অসুবিধা আছে। এই দেখো এটা, এটা হচ্ছে রং বিলাস। এগুলো রং বিলাস, বাম পাশেরটা রং বিলাস, ডান পাশেরটা কাজলা, দুটোর মধ্যে ডিফারেন্স আছে কিন্তু। হ্যাঁ, এটা বান্দরবন এলাকায় এই যে অমৃত প্রথম যেটা আমি দেখালাম, এটা হলো BSRA এর আগে। তারা কিন্তু BSRA এখন তোমার হিল, চিটাগাং হিল ট্র্যাক্স যেগুলো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটিতে তারা ব্যাপক কাজ করতেছে, বিশেষ করে চুইং ক্যান নিয়ে। এবং ওইদিকে ব্যাপক সারা পাচ্ছে। তোমরা যখন ট্যুরে যাও বা ঘুরতে যাও তখন কিন্তু খেয়াল করো, আমি নিজেও দেখছি যে ট্রাক ভর্তি করে সব বাজারে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখো তোমরা এখানে খেয়াল করো সুন্দর করে, এই যে মাঝে যে প্ল্যান্ট গুলো দেখা যাচ্ছে এটা কিন্তু ইন্টারক্রপ। এবং ওই যে ড্রেনের মধ্যে তোমার সেটটাকে প্লেস করতেছে, সেট গুলো আগে ফেলায় নেয়, সিটে নেয়, নিয়ে তারপরে তোমার এন্ড টু এন্ড মেথড বলো, তারপর এন্ড টু এন্ড উইথ গ্যাপ, অথবা প্যারালাল গ্যাপ মেথড বলো, 1.5 মেথড বলো, সেভাবে প্লেস করা হয়।
এগুলো কিন্তু সব তোমার ইন্ডিজিনাস ওমেন আর প্লান্টিং সুগার ক্যান বান্দরবন এলাকার ছবি। হ্যাঁ, এই যে দেখো এখন সুন্দর তোমার ইন্টারক্রপ, মাঝখানে দেখো সুগার ক্যান দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা? ছোট মাঝখানে দেখবা যে ধান গাছের মতো কিছু একটা দেখা যাচ্ছে, আর এখানে টমেটো লাগাইছে, সুন্দর টমেটো দেখো, এটা হলো ইন্টারক্রপ। এখন এই সুগার ক্যানকে টিকিয়ে রাখার জন্য ইন্টারক্রপ এখন জরুরি, এবং একটা এখন 2-3টা করে ইন্টারক্রপ করা হচ্ছে। এই যে পটেটো, মনে করো পটেটো উঠাইছে, এই যে তোমার ক্যান দেখা যাচ্ছে, কিন্তু যেটা রয়ে গেছে এটি ক্যান। এই যে উপরের ছবিটা দেখো তোমরা, উপরের বাম পাশের ছবিটা, তোমার এই যে আলু আছে, এই যে উঠানোর পরে এই অবস্থা আর কি। এই যে দেখো খেতে, ডেমনস্ট্রেশন অফ সুগার ক্যান উইথ ইন্টারক্রপিং ভেজিটেবল। হ্যাঁ, এগুলো তোমার বাঁধাকপি লাগাইছে, পেঁয়াজ আছে, এই যে এগুলো ক্যান। লোকটা যে বসে আছে দেখা যাচ্ছে, ক্যানের রোর মধ্যে কিন্তু বসে আছে। এটা পেয়ার্ড রোতে লাগাইছে। তোমাদেরকে একটা ছবি দেখাছিলাম পেয়ার্ড রোড, মনে আছে কিনা? ট্রান্সের মধ্যে 2 সারি করে লাইট স্পেস পেয়ার্ড রো সিস্টেম। এখানে দেখো তোমার বাঁধাকপি আছে, পেঁয়াজ আছে, হ্যাঁ, আরো অনেক ক্রপ আছে, বোঝা যাচ্ছে না ঠিক মতো। ওই যে ধনিয়া আছে পিছনের দিকে, মেইজ আছে। এখানে দেখো তোমার ফ্রান্স বিন, তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। ফ্রান্স বিনস এন্ড ক্যাবেজ, ডাইন সাইডে দেখো ক্যাবেজ আছে। এগুলো সব ইন্টারক্রপ। আর মাঝখানে তোমার এই ট্রান্সের ভিতরে আছে হলো ক্যান। তাহলে ক্যান বড় হইতে হইতে দেখা যাচ্ছে 2-3টা ক্রপ তোমার হারভেস্ট করা যায়। হয়তো লাল শাক শর্ট ডিউরেশন যেগুলো আর কি, মুগ বিন লাগানো হয়, লাল শাক লাগানো হয়, রসুন লাগানো হয়, পেঁয়াজ লাগানো হয়। আর কিছু ছবি এখানে দেখো তোমার, এই দেখো পেঁয়াজ আছে, হ্যাঁ, মুগ বিন আছে, হ্যাঁ। আবার শুধুমাত্র ক্যান প্লট বাম পাশে উপরের দিকে যে ছবিটা দেখো, তোমার শুধুমাত্র ক্যান, এখানে কিন্তু কোনো ইন্টারক্রপ নাই। এখানে তোমার ইন্টারক্রপ আছে পেঁয়াজের, অনিয়ন, তারপরে সয়াবিন আছে। সয়াবিন এটা হলো 2টা, প্রথম লাগানো হয়েছে সয়াবিন এবং তারপরে মুগবিন। আর এখানে সয়াবিন মুগবিন, বাড়ি সয়াবিন 5, বাংলাদেশ সয়াবিন 4 এবং মুগবিন, অনিয়ন। হ্যাঁ, এখানে দেখো সুন্দর ইয়ে দেখা যাচ্ছে, বাড়ি মসুর 4 এবং এরপরে মুগবিন লাগানো হবে আর কি। বাড়ি মসুর 6, বিনা মসুর 2। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে কিনা, তোমরা দেখতে পাচ্ছ না? হ্যাঁ, 2 সারি তোমার ক্যান লাগানো হয়েছে। ওই ক্যানের মাঝখানে যে রোটা আছে, মানে প্রতি জায়গা বলতে পারো ফেলো ল্যান্ড, মানে এখন আর ফেলো না, যে জায়গাটা বাকি থাকে ওইটার মধ্যে তোমার ইন্টারক্রপ করা হয়, এবং এটা খুবই লাভবান। এ দেখো তোমার পেঁয়াজের ফুল বা সিডের জন্য, সিড পারপাসেও তোমার লাগানো হচ্ছে। হ্যাঁ, মুগবিন, এগুলো জাস্ট তোমাদের জানার জন্য, দেখার জন্য আর কি, যে আমি দেখাইলাম যে ইন্টারক্রপ যে পসিবল কত রকম। হ্যাঁ, দেখো এখানে তোমার প্রথম লাগাচ্ছে টোরি 7 হারভেস্ট করে মুগবিন হবে, পেয়ার্ড ক্যান, মাস্টার্ড, টমেটো। হ্যাঁ, এখন ওই যে ক্যান ক্রাশিং, একটা ছবি আর কি, সুগার ক্যান জুস কালেকশন করতেছে, গুড় প্রসেসিং করতেছে কিভাবে। এখানে তোমার একটা জিনিস একটু খেয়াল করো তোমরা, এটা যদিও সিলেবাসের কিছু না, কিছু জিনিস জানতে হয়। সাধারণত আমরা দেখি যে হাইড্রোজ ইউজ করে গুড়টাকে পরিষ্কার করে। হ্যাঁ, হাইড্রোজ হলো কেমিক্যাল, আমরা জানি যে কোনো কেমিক্যালই হচ্ছে হ্যাজার্ডাস আমাদের, কিন্তু আমরা চয়েস করি হচ্ছে পরিষ্কার গুড়টাকে। কিন্তু কিছু কিছু ন্যাচারাল ক্লারিফিকেন্ট আছে, যেমন তোমরা যদি চিন্তা করো বন ঢেঁড়স, আমরা যে ঢেঁড়স যেটা খাই এটা দিয়েও করা যেতে পারে, কিন্তু এটা এক্সপেন্সিভ। কিন্তু বন ঢেঁড়স একটা ইয়ে আছে, এটা তোমার মিউসিলাস টাইপের ঢেঁড়স, যেমন যে আঠালো বা মিউসিলাস আছে না, এই ঢেঁড়স গুলোকে কেটে করা হয় কি, তোমার এই যে গুড় যখন এই স্টেজে আসে তখন এর মধ্যে মিক্সড করে দেওয়া হয় বালতির মধ্যে গোলায়। তখন করে কি, তখন তো এই গুড়টাকে যখন তোমার হিট দেওয়া হয়,
তখন বলগোঠা বলে না একটা ওয়ার্ড, লোকাল ওয়ার্ড বলগোঠা। মানে বুদবুদ ওঠে যখন, তখন উপরের দিকে করে কি ময়লাগুলোকে ট্র্যাপ করে নিয়ে আসে তোমার এই বোন ঢ্যাঁড়সের মিউসিলাস সাবস্টেন্স। তখন এটা ওই যে আমরা যে বুন দিয়া যেমন ভাজে কিংবা অন্য কোনো বড় চামচের মাধ্যমে এটাকে উঠে ফেলানো হয় ময়লাটাকে, তখন কিন্তু ইয়ে পরিষ্কার হয়ে যায়। গুড় প্রসেসিং এর একটা উপায় হচ্ছে ন্যাচারাল ক্লারিফিকেন্ট ইউজ করে, মানে ইনস্টেড অফ কেমিক্যাল ক্লারিফিকেন্ট লাইক হাইড্রোস। হ্যাঁ, এটা গুড়। এটা যে রিফ্র্যাক্টোমিটারের ছবি দেখাচ্ছি আমি তোমাদেরকে এখন। রিফ্র্যাক্টোমিটার কিভাবে ইয়ে করে, এটা কিছুই না। এইটা 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 আমার কার্সারটা কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এই জায়গাটা একটা কিছুই না, এটা হলো পিছনের অংশটাতে, এখানে চোখ লাগানোর জন্য আর কি, এটা আইপিস। আর এই জায়গাটা হলো আমি যে প্রিজমের মতো বলছিলাম, একটা ট্রায়াঙ্গুলার ইয়ে দেওয়া আছে মোটা, তোমার ওই যে হেলমেটের মাথার দিকে যে সামনের দিকে যে থাকে না, যেটাকে চোখ প্রোটেক্ট করে, ওইরকম একটা কভার আছে। ওই কভারটাকে উঠানো যায়, উঠাইলে যে নীল কালারের যে জায়গাটা দেখা যাচ্ছে না, এটা হলো একটা প্রিজম। ভিতরে এটাকে উপরের পার্টটাকে উঠাইলে এটা মুভেবল আর কি, সরানো যায়। সরায় ওখানে জাস্ট তোমার জুসের ড্রপ দিয়ে ঢেকে দিয়ে তুমি পিছন দিয়ে, কিছুই না, জাস্ট পিছন দিয়ে তাকালেই স্কেল আছে, স্কেলে দেখা যাচ্ছে ব্রিক্স কত। ঠিক আছে, এটাকে বলা হয় হ্যান্ড রিফ্র্যাক্টোমিটার। এটা একটা জাপানিজ যন্ত্র, এটা আমার নিজেরও আছে, আমি কিনছি আর কি। আমার কিছু এক্সপেরিমেন্ট করে সুগার বিটের, হ্যাঁ, পিএইচডি স্টুডেন্ট আছে, পিএইচডি স্টুডেন্ট ইউজ করে, এটা ওর কাছে আছে এখন আর কি। এটা তোমার, এটা কিছুই না, দামও খুব বেশি না এগুলোর, হয়তো 25-30 হাজার টাকা দাম। হ্যাঁ, তো এটা তোমার ফিল্ডে নিয়ে গিয়ে জাস্ট জুসটাকে কালেক্ট করে 1 ফোঁটার উপরে দিয়ে তাকালেই বোঝা যাবে। কিন্তু ক্যানের ক্ষেত্রে করা হয় কি, যেহেতু তোমার আপার পোর্শন, মিডল পোর্শন এবং লোয়ার পোর্শনে সুক্রোজ কন্টেন্টস ভেরি করে, কাজেই তোমার জুসটা 3 জায়গা থেকে নিয়ে তোমার টেস্ট করে এভারেজ করা হয়, অথবা জুস থেকে নিয়ে মিক্সড করে তখন দেখা হয়, তখন মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায়। হ্যাঁ, তো এই পর্যন্তই তোমাদের সুগার ক্যান। হ্যাঁ, তো আমরা আগামী ক্লাস কয়টায়? আগামীকাল ক্লাস আছে না তোমাদের অ্যাগ্রোনমি? স্যার 11টায়। 11টায়? আচ্ছা, আগামীকাল তোমাদের 11টায় তোমাদের সঙ্গে দেখা হবে আবার। আমি কালকে কথা বলবো তোমার সুগার বিট নিয়ে। ঠিক আছে, তো এই পর্যন্তই আজকে। ব্রিক্স মেজার করা হয় হ্যান্ড রিফ্র্যাক্টোমিটার দিয়ে, এটি মনে রাখো, হ্যান্ড রিফ্র্যাক্টোমিটার। অনেক সময় ওই পোলারিমিটার আছে, পোলারিমিটার আমি কালকে তোমাদের কথা বলবো যে ব্রিক্স কোনটাকে বলে, পোল কোনটাকে বলে। হ্যাঁ, ব্রিক্স হচ্ছে টিএসএস বলে, টোটাল সলিউবল সলিড, আর পোলটাকে বলা হয় হচ্ছে সুক্রোজ। তোমরা সবাই কি এটা ফিল আপ করছো তোমাদের অ্যাটেন্ডেন্স শিটটা? প্লিজ ওটা একটু ফিল আপ করো।